আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য। গত ক্লাসে আমি তোমাদের বিভিন্ন কৃষি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভরশীলতার তারতম্য অনুসারে কৃষি প্রণালীকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। তাহলে উৎপাদনের পরিমাণ এবং বাজারের উপর নির্ভরশীলতার তারতম্য অনুসারে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হলো জীবন ধারণ ভিত্তিক কৃষি, আরেকটা হলো বাণিজ্যিক কৃষি এবং অপরটি হলো বাগিচা কৃষি। তাহলে প্রথমে জানবো জীবন ধারণ ভিত্তিক কৃষি কাকে বলা হয়। সাধারণত যে কৃষি পদ্ধতিতে কৃষক তার নিজের এবং পরিবারের খাদ্যের চাহিদা মেটায়, অর্থাৎ নিজের এবং তার পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে কৃষি পদ্ধতি, সেই কৃষি পদ্ধতিকে বলা হয় জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি পদ্ধতি। ইংরেজিতে যেটাকে বলা হয় সাবসিস্টেন্স ফার্মিং। এবার এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতির মূল উদ্দেশ্যই হলো কিন্তু আমাদের নিজের খাদ্যের প্রয়োজন, অর্থাৎ খাদ্যের অভাব মেটানো। এটা কিন্তু কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে বা রপ্তানির উদ্দেশ্যে চাষ করা হয় না। তবে নিজের প্রয়োজন মেটানোর পরে যে পরিমাণ উদ্বৃত্ত থেকে যায়, সেই উদ্বৃত্ত শস্যকে স্থানীয় বাজারে বিক্রি করা হয়। এবার এর অবস্থান, অর্থাৎ এই জীবন ধারণ ভিত্তিক কৃষি কোথায় কোথায় চাষ হয়। দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায় এই বাণিজ্যিক কৃষির ব্যাপক বাণিজ্যিক কৃষি পদ্ধতি ব্যাপক পরিলক্ষিত হয়। এই দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার অন্তর্গত দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, তাইওয়ান, তারপর চীন, এই সমস্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং চীন, এই সমস্ত দেশগুলোতে জীবন ধারণ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এছাড়াও দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং আফ্রিকার কিছু কিছু দেশগুলোতেও এই জীবন ধারণ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। এবারে জীবন ধারণ পদ্ধতির কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজের পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলোর মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে কি ধরনের প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়? তাহলে দেখো, প্রথমত আমি যেটা বলছি সেটা জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজ, সে প্রাকৃতিক পরিবেশগুলি হলো যে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু এবং মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশগুলোতে বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে জীবন ধারণ পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এবং এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে সাধারণত প্রকৃতির প্রভাবটা বেশি থাকে। তার কারণ কি, যে এখানে এই পদ্ধতিতে কৃষিকাজে প্রকৃতির উপর আমাদের বেশি নির্ভর করতে হয়, কারণ জলসেচের তেমন সুযোগ সুবিধা থাকে না। তার জন্য কি, যে মৌসুমী বৃষ্টিপাতের ফলে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির উপর নির্ভর করে আমাদের কৃষিকাজ হয়ে থাকে। তবে এই কৃষি পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে কম হয়। তার কারণ কি, এই কৃষি পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রের ব্যবহার কিন্তু কম হয়। তারপরে রয়েছে কি, বর্ষার আগমন। এই যে জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি, এই কৃষি পদ্ধতি কিসের? বর্ষার আগমন, অর্থাৎ বর্ষা কোন সময় আসছে। তারপর বর্ষার স্থায়িত্ব, অর্থাৎ বর্ষা কত সময় ধরে আমাদের দেশে বা যে সমস্ত অঞ্চলে জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজ করা হয় সেই সমস্ত অঞ্চলে কতক্ষণ সময় পর্যন্ত, কতদিন পর্যন্ত বর্ষা থাকছে তার উপর, এবং বর্ষার প্রকৃতির উপর।
যে বৃষ্টিপাতের পরিমাণ কম হচ্ছে না বেশি হচ্ছে, এই ধরনের এই সমস্ত বিষয়ের উপর জীবন ধারণ ভিত্তিক কৃষির সফলতা নির্ভর করে। এর প্রভাবে অধিক বৃষ্টিপাত হলে কি হয়, বন্যা দেখা দেয়। আবার কম বৃষ্টিপাত হলে কি হয়, অনাবৃষ্টির কারণে আবার খরা দেখা দেয়। তো এই বন্যা এবং খরাজনিত কারণে কি হয়, কৃষির উৎপাদন, এই যে জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় তার উৎপাদন ব্যাহত হয়, অর্থাৎ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা হলো প্রাকৃতিক পরিবেশ। তারপরে 2 নম্বর রয়েছে কি, জমি। এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে যে জমিগুলো ব্যবহার করা হয় সেই জমি জোতগুলো ক্ষুদ্রাকৃতির হয়, যার আয়তন 1.5 একর থেকে 2.5 একর পর্যন্ত হয়ে থাকে। এবং এই জমিগুলো আল দ্বারা বিচ্ছিন্ন থাকে। আর এই জমির মালিকানা হয় ব্যক্তিগত, কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি এই মালিকানা থাকে না, এখানে ব্যক্তিগত মালিকানা থাকে। আর এই জমিগুলো মানে ক্ষুদ্রাকৃতির হওয়ার কারণে এখানে কি হয়, বড় বড় ভারী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করার সুযোগ সুবিধা নেই। তারপরে মাথাপিছু জমির পরিমাণ কম হয়, অর্থাৎ জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি কোথায় বেশি হবে, যে সমস্ত অঞ্চলে জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হবে। জনসংখ্যার পরিমাণ বেশি হলে কি হয়, সেই অঞ্চলে শুধুমাত্র নিজের ভোগ করার জন্যই সেই কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়, অর্থাৎ নিজের প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য। তার জন্য কি হয়, এই পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কিন্তু কম হয়। তার কারণ কি, জমির পরিমাণ কম এবং জনসংখ্যা প্রচুর। অত্যাধিক জনসংখ্যা জনিত কারণে এখানে মাথাপিছু উৎপাদন কম হয়ে থাকে। তারপর রয়েছে শ্রমিক। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হলো শ্রমিক। দেখো, জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে শ্রমিকের প্রাচুর্যতা কিন্তু বেশি। তার কারণ কি, জনসংখ্যা বেশি হলে কি হবে, শ্রমিকের প্রাচুর্যতা বেশি হবে। আর এই কৃষি শ্রমিকরা সাধারণত কি হয়, দরিদ্র হয় এবং তাদের শিক্ষার হার কম থাকে। আর একটা কি রয়েছে, যে এই কৃষক শ্রমিক গোষ্ঠীগুলো তারা কি স্থায়ীভাবে বসবাস করে, কোনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে না। তারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে এবং সেই অঞ্চলে কৃষিকাজ করে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে। আর এখানে এই যে রয়েছে, মানে এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে ছদ্ম বেকারত্ব বেশি দেখতে পাওয়া যায়। কারণ যেহেতু এটা প্রকৃতির উপর নির্ভর করে কৃষিকাজ করা হয়, যে বছর ধরো খরা দেখা দিল বা বন্যা দেখা দিল, তখন কৃষিকাজ ভালো হচ্ছে না। বা ভালো না হওয়ার কারণে তখন কি হবে, সেই সময়ে কৃষকরা বেকার হয়ে থাকে। তার জন্য এই কৃষি পদ্ধতিতে ছদ্ম বেকারত্ব বেশি হয়। তারপরে কি রয়েছে, উৎপাদন পদ্ধতি ও উৎপাদন ক্ষমতা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি, সব থেকে বেশি সংখ্যক কৃষি শ্রমিক কিন্তু এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে জীবিকা নির্বাহ করে থাকে এবং এই পদ্ধতিতে বেশি অনুসরণ করে। দেখো, পৃথিবীর মোট 3 ভাগের 2 ভাগ কৃষি শ্রমিকরা এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কার উপর নির্ভর করে, জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতির উপর নির্ভর করে থাকে। তার জন্য এটাকে বলা হয় শ্রম নিবিড় কৃষি পদ্ধতি, ইংরেজিতে বলা হয় লেবার ইন্টেন্সিভ ক্রপ। লেবার ইন্টেন্সিভ অর্থাৎ শ্রম নিবিড় কৃষি পদ্ধতি। এবার এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে কায়িক শ্রম এবং পেশি শক্তির ব্যবহার বেশি হয়ে থাকে। মানে এখানে এই পদ্ধতিতে যন্ত্রপাতির তেমন ব্যবহার হয় না, আর যন্ত্রপাতির ব্যবহার হলেও সেটা পুরাতন যন্ত্রপাতি হয়, আর পেশি শক্তির প্রাধান্যটা বেশি থাকে। আর দেখো, এখানে কি হচ্ছে, যেহেতু এই পেশি শক্তির ব্যবহার বেশি, তার উৎপাদনটা কি হয়, কম হয়, উৎপাদন ক্ষমতা কম হচ্ছে। আরেকটা হলো কি, এই যে কৃষি পদ্ধতি, ওটা প্রাচীন কৃষি পদ্ধতি হওয়ার কারণেও উৎপাদন ক্ষমতা কম হয়। আর কি, যে শস্যাবর্তন পদ্ধতি, এই শস্যাবর্তন পদ্ধতি হলো জীবন ধারণ ভিত্তিক কৃষির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শস্যাবর্তনটা কি, আমি এর আগে বলেছিলাম, ক্রপ রোটেশন অর্থাৎ শস্যাবর্তন, যে একই জমিতে বারবার একই ধরনের ফসলের উৎপাদন না করে সেটাকে পরিবর্তন করে ফসল উৎপাদন করাকে বলা হয় শস্যাবর্তন। এই পদ্ধতিতে ফসল উৎপাদন করলে কি হবে,
উৎপাদন ক্ষমতা, জমির উর্বরতা বজায় থাকবে এবং উৎপাদন ক্ষমতাও বজায় থাকবে। তারপরে দেখো, সাধারণত যেগুলো উর্বর পলিমৃত্তিকা রয়েছে এবং যেখানে জলসেচের সুবিধা রয়েছে সেই সমস্ত সুবিধা যুক্ত অঞ্চলে এক ফসলের পরিবর্তে দো ফসলি বা বহু ফসলি শস্য চাষাবাদ করা হয়ে থাকে। এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে মানে এই শস্যের চাষের পরিবর্তে সঙ্গে সঙ্গে অর্থকরী ফসল যেমন চা, কফি, রাবার, এগুলো হচ্ছে অর্থকরী ফসল, এই সমস্ত ফসলের চাষাবাদ করা হয়ে থাকে। তারপরে কৃষকদের এই নিজের চাহিদা পরিপূরণের জন্য তারা এই কৃষিকাজের সঙ্গে সঙ্গে হাঁস মুরগি সঙ্গে সঙ্গে পশুপালন, তারপরে মৎস্য আহরণ, বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। এছাড়া অন্যান্য আরো কায়িক শ্রমের ভিত্তিতে শ্রমিকের উপর নির্ভর করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে এটাই হচ্ছে তোমার উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, আর এই পদ্ধতিতে ফসল উৎপাদনের পরিমাণটা কি হয়? কম হয়। তারপরে দেখো ফসল, এই যে এর 5 নম্বরটা হচ্ছে ফসল। এই জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় তার প্রধান ফসল হলো কিন্তু ধান। ধান ছাড়া গম, ভুট্টা, বার্লি, তোমার শাকসবজি এবং এখন বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে ফুলেরও চাষ করা হয়ে থাকে। এবং এই চাষাবাদের পাশাপাশি হাঁস মুরগি পশুপালন করা হয় কিসের জন্য? বাড়তি মানে তোমার উপার্জনের জন্য। তাহলে জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি হলো। এবার দেখো ফসল হয়েছে ফুল, এবার বাজার 5 নম্বর 6 নম্বর রয়েছে বাজার। বাজারটা কি? যে দেশের অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যগুলোর চাহিদা থাকে। মানে এই যে জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে যে ফসল উৎপাদন করা হয় সে ফসলটা কিসের উপর নির্ভর করে থাকে? সেই ফসলের চাহিদা তোমার স্থানীয় বাজারের উপর নির্ভর করে থাকে। আবার এই বাজার কোনো অনেক সময় কি হয় যে এই কিছু পরিমাণ উদ্বুদ্ধ হলে সেটা আবার কি হয়? বাইরে বিক্রি করা হয়। তারপর সমস্যা 7 নম্বর হচ্ছে তোমার সমস্যা। 7 নম্বরটা কি? সমস্যা। এবার এই কৃষি পদ্ধতিতে কি সমস্যা দেখা দিতে পারে? প্রথমত খরা, বন্যা, পোকামাকড় এবং রোগের হাত থেকে আক্রমণ হয়। রোগের কারণে কি হয়? ফসলের ক্ষয়ক্ষতি হয়। তো এই সমস্ত ক্ষতি নিবারণের জন্য কি হয়? কীটনাশক, তারপরে তোমার রাসায়নিক সার প্রভৃতি আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো আর হচ্ছে বাজারে ফসলের যোগান যদি বেশি হয়, বাড়তি ফসল উৎপাদন হয়, তখন কি হয়? কৃষকরা ন্যায্য মূল্য পায় না, তার ফলে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবার এই যে জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি আমরা জানলাম তার মূল উদ্দেশ্যটা কি? তার মূল উদ্দেশ্যই হচ্ছে কিন্তু নিজের চাহিদা মেটানো। এবার এর একটা উদাহরণ যে দক্ষিণ এশিয়ার নদী উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলগুলোতে এই জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে ধান চাষ করা হয়। কোথায়? দক্ষিণ এশিয়ার বদ্বীপ অঞ্চল এবং নদী উপত্যকা অঞ্চলে এই জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে ধান চাষ করা হয়ে থাকে। এবং তার একটা যে উদাহরণ রয়েছে সেটা আমরা আলোচনা করব। তো দেখো কি, যেমন দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ধান উৎপাদক নদী উপত্যকা অঞ্চলগুলি হলো ভারত, পাকিস্তান, তারপর তোমার বাংলাদেশ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ইত্যাদি। এবার দক্ষিণ এশিয়ায় অধিক জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতিতে অধিক পরিমাণে ধান চাষ হয়, তার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো দক্ষিণ এশিয়ার গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, ইরাবতী, মেকং, মেনাম, সালুইন এই সমস্ত বদ্বীপ নদী উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলগুলোতে ধান ক্ষেত্র গড়ে উঠেছে। আর এই অঞ্চলের অন্তর্গত এই যে তোমার দক্ষিণ এশিয়ার অন্তর্গত কি? ভারত, তারপর কি বাংলাদেশ, তারপরে তোমার মায়ানমার, লাওস, এই সমস্ত অঞ্চলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক ধান চাষের প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা বিদ্যমান। আর এই কারণে এই প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধির কারণে এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে ধান চাষ করা হয়ে থাকে। তো কি এই দক্ষিণ এশিয়ার ধান চাষের উন্নতির কারণগুলো কি কি? প্রথমত জলবায়ু, 1 নম্বর
জলবায়ু। দেখো, ধান চাষের জন্য 24 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন হয়ে থাকে এবং বছরে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বিদ্যমান। অর্থাৎ পর্যাপ্ত উষ্ণতা এবং পরিমিত বৃষ্টিপাত হওয়ার ফলে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে ধান চাষ করা হয়ে থাকে। তারপরে দ্বিতীয়ত কি, যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই যে দিনের পর দিন বৃষ্টিপাতের অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এই অনিশ্চয়তা নিয়ন্ত্রণ করার জন্য কি করা হচ্ছে, খাল কাটা হয়েছে, মানে নদীতে খাল কাটা হয়েছে এবং খাল এর মাধ্যমে জলসেচ করা হচ্ছে। তো এই যে নিত্যবহ খালগুলো তৈরি করা হয়েছে, এই নিত্যবহ খালের মাধ্যমে কৃষি জমিতে সারা বছর ধরে জলসেচ করার সুবিধা রয়েছে। তার জন্য ধান চাষে যে সারা বছর ধরে যে জলের প্রয়োজন হয়, সেই জলের অভাব মেটানো যায় এই নিত্যবহ খালের দ্বারা। তার জন্য এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলসেচের সুবিধা থাকায় প্রচুর পরিমাণে কি হচ্ছে, ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে। তারপরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোপণ পদ্ধতিতে কৃষিকাজ করা, ধান চাষ করা হয়। এবার রোপণ পদ্ধতি, একটা হচ্ছে বপন পদ্ধতি এবং রোপণ পদ্ধতি। রোপণ পদ্ধতিটা কি? রোপণ পদ্ধতি হলো যে বীজ থেকে চারা তৈরি করা হয় এবং সেই চারাগুলোকে উঠিয়ে নিয়ে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। এবং এই রোপণ পদ্ধতিতে যদি কৃষিকাজ করা হয় তাহলে কি হবে, ফসল উৎপাদনের পরিমাণ বেশি হবে। তো দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশগুলোতে এই সমস্ত রোপণ পদ্ধতি অনুসরণ করা হয়, যার প্রভাবে কি হয়, যার প্রভাবে ধানের উৎপাদনও বেশি হয়। তারপরে রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যে কোনো ফসল উৎপাদন করতে হলে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস, HYV, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস, অর্থাৎ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার অপরিহার্য। এবং দক্ষিণ এশিয়ার প্রায় সমগ্র দেশগুলোতে এই HYV, হাই ইয়েল্ডিং ভ্যারাইটিজ অফ সিডস ব্যবহার করা হয়, ব্যবহারের প্রাচুর্যতা দেখা যায়। তার জন্য খুব অল্প সময়ে, অর্থাৎ 3-4 মাসের মধ্যে অধিক পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব হয়। তারপরে রয়েছে কি, কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ এবং উন্নত পদ্ধতিতে কৃষিকাজ করা এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা প্রবণতা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়, যেটা অধিক পরিমাণ ধান উৎপাদন করতে সাহায্য করেছে। তারপরে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা কি, যে তোমার উন্নত কৃষি পদ্ধতি এবং নতুন নতুন সংকর বীজ উদ্ভাবনের জন্য ফিলিপাইন্সের ম্যানিলা, কোথায়, ফিলিপাইন্সের ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা বা আন্তর্জাতিক ধান গবেষণাগার, ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ রাইস স্থাপিত হয়েছে। এবং এর প্রভাবে, এই যে ফিলিপাইন্সের ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা স্থাপিত হয়েছে, তার প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাহলে এর কাজ হলো কি, যে উন্নত কৃষি পদ্ধতির প্রচলন করা এবং নতুন নতুন সংকর বীজের উদ্ভাবন করা, এই সংস্থার কাজ। কোনটা? ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ রাইস। কোথায়? এটা তোমাদের এসএকিউর কোশ্চেন হতে পারে, আন্তর্জাতিক ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত, তখন বলতে হবে আন্তর্জাতিক ধান গবেষণাগারটি রয়েছে ফিলিপাইন্সের ম্যানিলায়। তারপরে দেখো, ধান চাষের জন্য প্রচুর সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আর যেহেতু দক্ষিণ এশিয়ার দেশগুলো অধিক জনঘনত্বপূর্ণ দেশ হওয়ায় এখানে পর্যাপ্ত সংখ্যক শ্রমিকের প্রাচুর্যতা রয়েছে এবং এই শ্রমিকের প্রাচুর্যতার কারণে এখানে ধানের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নিম্ন এবং সমতল উর্বর ভূমি কি রয়েছে, নিম্ন এবং সমতল উর্বর ভূমি। আর যে এই সমস্ত দীর্ঘকাল ধরে ধান উৎপাদনে নিয়োজিত কৃষি শ্রমিক রয়েছে, সেই শ্রমিকদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা সম্ভব হয়েছে। তাহলে দক্ষিণ এশিয়ায় জীবন ধারণ ভিত্তিক পদ্ধতিতে
ধানের উৎপাদন কেন বৃদ্ধি পেয়েছে সেই সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এবার এটা হয়ে গেল জীবন ধারণ ভিত্তিক কৃষি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি সম্পর্কে আলোচনা। এবার তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি ও বাগিচা কৃষি। এবার বাণিজ্যিক কৃষি আমরা এর আগে পড়েছিলাম না, যে যেটাকে তোমার ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয়, যেহেতু বাণিজ্যের উদ্দেশ্য করা হয়, বিক্রির উদ্দেশ্য করা হয় তার জন্য। আর যেটা আমি জীবন ধারণ ভিত্তিক কৃষি পদ্ধতি যেটা আলোচনা করলাম সেটা কিসের মতো, সেটা হচ্ছে তোমার প্রগাঢ় বা নিবিড় কৃষি পদ্ধতি আমরা এর আগে পড়েছিলাম, সেই কৃষি পদ্ধতি অনুসরণ করে এটা হয়। তাহলে দেখো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাণিজ্যিক কৃষি কি। বাণিজ্যিক কৃষি অর্থাৎ সাধারণত বিক্রির উদ্দেশ্যে যে কৃষি কাজ করা হয় তাকে বলা হয় বাণিজ্যিক কৃষি, বা সেটাকে বলা হয় কমার্শিয়াল ফার্মিং। এবার কোথায় এই অবস্থান কোথায় হয়? পৃথিবীর মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডল, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে কি করা হয়? বাণিজ্যিক কৃষিকাজ দেখা যায়। মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডলে গম, ভুট্টা প্রভৃতি চাষ করা হয় বাণিজ্যিক কৃষি। তাহলে পৃথিবীর মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডল, নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্যিক কৃষি দেখা যায়। মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডলে বাণিজ্যিক উদ্দেশ্যে গম, ভুট্টা প্রভৃতি দানাশস্য চাষ করা হয়। আর আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে একই পদ্ধতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করা হয়ে থাকে। তারপর দেখো বাগিচা কৃষি কাকে বলা হয়? নিরক্ষীয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে ইক্ষু, রাবার, কফি, চা, কলা প্রভৃতি উৎপাদন করাকে বলা হয় বাগিচা কৃষি, অর্থাৎ বাগান তৈরি করে। আমি আবার বলছি যে নিরক্ষীয় অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে চা, কফি, রাবার, তার কলা উৎপাদন করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে বাগিচা কৃষি। এবার বাগিচা কৃষি কোথায় দেখতে পাওয়া যায়? বাগিচা কৃষি ব্রাজিল, প্যারাগুয়ে। তাহলে দেখো বাগিচা কৃষি কোথায় হচ্ছে? ব্রাজিল, প্যারাগুয়ে এবং বলিভিয়ার কফি চাষ হলো। তারপরে 2 নম্বর পেরু, তারপরে কিউবা, তারপরে ফিলিপাইন্স, তারপরে পুয়ের্তো রিকো ইক্ষু চাষ। তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপর ভারত ও শ্রীলঙ্কার রাবার চাষ। আর কি রয়েছে? রয়েছে মেক্সিকো, পানামা, কোস্টারিকা, কলম্বিয়া, ব্রাজিল ও জামাইকার কলা। তাহলে 4 নম্বর মেক্সিকো, কোস্টারিকা, জামাইকার কলা ইত্যাদি হচ্ছে কি বাণিজ্যিক কৃষির অন্তর্গত। প্রাচীন রোমান সাম্রাজ্যের সময় স্পেন, সিসিলি প্রভৃতি দেশে আঙ্গুর এবং জলপাই চাষের জন্য বাগিচা তৈরি করা হতো। এই পদ্ধতিকে বলা হতো ল্যাটিফান্ডিয়াম কাকে বলা হয়? এটা শর্ট তোমাদের এসএকিউর জন্য কোশ্চেন হতে পারে, যে তাহলে কি কোনো প্রাচীন রোমান সাম্রাজ্যের সময়ে স্পেন এবং সিসিলি দেশে আঙ্গুর চাষ করার জন্য এবং জলপাইয়ের চাষ করার জন্য কি করা হতো? বাগিচা তৈরি করা হতো। এই পদ্ধতিকে বলা হয় ল্যাটিফান্ডিয়াম। তাহলে কি বললাম আমি?
ল্যাটিফান্ডিয়াম। ফান্ডিয়াম ডিয়াম, ইংরেজিটা হচ্ছে LATI ল্যাটি ফান FUN ফান্ডিয়াম DIUM। তাহলে ল্যাটিফান্ডিয়াম কি? ল্যাটিফান্ডিয়াম হলো যে প্রাচীন রোমান সাম্রাজ্যের সময়ে স্পেন এবং সিসিলি দেশে কি করা হতো, জলপাই এবং আঙুর চাষের জন্য বাগিচা তৈরি করা হতো। এই পদ্ধতিকে বলা হয় ল্যাটিফান্ডিয়াম। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি, অর্থাৎ বাণিজ্যিক কৃষি যে রয়েছে, বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম এর আগে, যে বাণিজ্যিক কৃষি এবং বাগিচা কৃষি একসঙ্গে, ওটা বাণিজ্যিক কৃষি এবং বাগিচা কৃষি একই জাতীয় কৃষি, মানে বাগিচা কৃষিটাই বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়। তাহলে প্রাকৃতিক পরিবেশ, সমভূমি এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বাগিচা কৃষি কাজ করা হয়ে থাকে। তাহলে এই বাগিচা কৃষির প্রধান বৈশিষ্ট্য হল কি, প্রাকৃতিক পরিবেশগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই বিস্তীর্ণ এবং বিস্তীর্ণ এবং ব্যাপক সমতল অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ প্রান্তর জুড়ে এই বাণিজ্যিক কৃষিকাজ করা হয়। তারপরে এর জমি, তাহলে প্রথম যেটা হলো সেটা হলো প্রাকৃতিক পরিবেশ হয়ে গেল। তারপর 2 নম্বর জমি। বাণিজ্যিক পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য জমি জোটগুলো বৃহৎ আকৃতির হয়ে থাকে, সেটা 350 হেক্টর থেকে 800 হেক্টর পর্যন্ত হয়ে থাকে, হেক্টর থেকে 800 হেক্টর পর্যন্ত। জমি, তারপরে কি জমির মালিকানা ব্যক্তিগত বা প্রতিষ্ঠান ভিত্তিক হয়ে থাকে। আর কি করা হয়, এই জমির দাম কম হলে কৃষিজমিগুলি বড় হয়। শ্রমিক, তারপর 3 নম্বর রয়েছে শ্রমিক। আর বাণিজ্যিক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় সেই কৃষিতে যে শ্রমিকরা কাজ করে থাকে সেই শ্রমিকগুলো কি হয়, দক্ষ হয় এবং তারা নতুন যন্ত্রপাতি ব্যবহারে পটু হয়। তারপরে কি শ্রমিকরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে। এবার উৎপাদন পদ্ধতি ও উৎপাদনের পরিমাণ। তারপর রয়েছে 4 নম্বর উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। দেখো বাণিজ্যিক কৃষি পদ্ধতিটা হচ্ছে নতুন কৃষি পদ্ধতি, যার ফলে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। আর হচ্ছে আরেকটা কি, যেহেতু এই জমি জটগুলো বড় হওয়ার ফলে ভারী উন্নত প্রযুক্তি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হয়, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার প্রভৃতি ব্যবহার করা হয়। এর ফলে যে কোনো জমিতে 50-100 শ্রমিক যতটা কাজ করবে সেই যন্ত্রের মাধ্যমে খুব সহজে সেগুলোকে 50টা বা 100টা শ্রমিকের কাজ একটা ভারী যন্ত্র করতে পারে। মাথাপিছু উৎপাদন কি হয়, মাথাপিছু উৎপাদন বেশি হয়। তার কারণ কি, বাণিজ্যিক কৃষিতে কি হয়, জমির পরিমাণটা বেশি এবং জনসংখ্যার পরিমাণ কম হয়, তার জন্য মাথাপিছু উৎপাদন বেশি হয়। তারপরে হেক্টর প্রতি উৎপাদন কম। হেক্টর প্রতি উৎপাদনটা কি হচ্ছে, তোমার এটা জীবনধারা ভিত্তিক কৃষিতে বেশি হচ্ছে, কিন্তু এখানে কম হচ্ছে। তার কারণ কি, এখানে কম হচ্ছে কিন্তু যেহেতু জমির পরিমাণটা বেশি, জনসংখ্যা কম, তার জন্য এটা মাথাপিছু উৎপাদন বেড়ে যাচ্ছে, কিন্তু হেক্টর প্রতি উৎপাদন কমে যাচ্ছে। তারপরে এই বাণিজ্যিক কৃষিতে সাধারণত বাণিজ্যের উদ্দেশ্যে একটি মাত্র ফসলের চাষ করা হয়ে থাকে, যেমন কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গম চাষ। ফসল, তাহলে 5 নম্বর হচ্ছে ফসল। কি কি ফসলের চাষ করা হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে সাধারণত গম চাষ করা হয়ে থাকে। এছাড়াও ওট, রাই, বার্লি, সয়াবিন, তৈলবীজ প্রভৃতির চাষও হয়ে থাকে। তারপর দেখো বাজার। বাণিজ্যিক উদ্দেশ্যে যে কৃষিকাজ করা হয় সেই কৃষি নির্ভর করে বৈদেশিক বাজারে তার কত চাহিদা রয়েছে সেই চাহিদার উপর। আবার তারপরে রপ্তানি বাণিজ্য। তারপরে কি রয়েছে, যে বাজারে অস্থিরতার ফলে রপ্তানি বাণিজ্য হ্রাস পায়। যদি বাজারে কোনো অস্থিরতা থাকে, কোনো ঠিকঠাক কেনা বেচা না হয়, তাহলে কি হবে, ফসলের দাম কমে যাবে, তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
তারপরে পরিবহন ব্যবস্থা, বাজার হয়ে ফসল হলো, 6 নম্বর হলো বাজার, তারপরে 7 নম্বর পরিবহন ব্যবস্থা। উন্নত রেল এবং সড়ক পরিবহন ব্যবস্থা দেশের মধ্যে এবং সমুদ্র পথের মধ্যে দেশের বাইরে কি করা হয়, দেশের বাইরে বিদেশের বাজারে কৃষিজাত পণ্য পাঠানো হয়। আর তারপর রয়েছে সমস্যা, 8 নম্বরটা কি সমস্যা। অনেক সময় কি হয় যে আন্তর্জাতিক বাজারে এই কৃষিজ পণ্যের দাম ওঠানামা করে, এই ওঠানামা জনিত কারণে কৃষকরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই সমস্ত সমস্যাগুলি রয়েছে। এবার বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক কৃষির একটা উদাহরণ আমরা আলোচনা করব, যে উত্তর আমেরিকার বাণিজ্যিক কৃষি পদ্ধতি অনুসরণ করে কি হয়, উত্তর আমেরিকা যে মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক উদ্দেশ্যে গম চাষ করা হয়ে থাকে, সেটা আলোচনা করব। তাহলে উত্তর আমেরিকার মহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে গম চাষ, তাহলে কোনটা বাণিজ্যিক উদ্দেশ্যে গম চাষ? উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গম চাষের জন্য বিখ্যাত। এবার দেখো এই উত্তর আমেরিকা মহাদেশে গম চাষের উন্নতির কারণগুলো কি কি। একটা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রযুক্তির ব্যবহার। তাহলে উত্তর আমেরিকা মহাদেশের গম চাষের উন্নতির কারণ। তাহলে এখানে আমি এটা দেখাচ্ছি যে বাণিজ্যিক কৃষির একটা উদাহরণ। উত্তর আমেরিকা মহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে গম চাষ করা হয়। এবার উত্তর আমেরিকা মহাদেশে যে গম চাষের উন্নতি হয়েছে, এর উন্নতির কারণগুলো কি কি। 1 নম্বর কারণটা হচ্ছে যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার। উত্তর আমেরিকা মহাদেশের বাণিজ্যিক কৃষিতে ব্যাপকভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কি বললাম, যে উত্তর আমেরিকা মহাদেশে যে বাণিজ্যিক কৃষিকাজ করা হয়, সেই বাণিজ্যিক কৃষিতে ব্যাপকভাবে কি করা হয়, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, বিশেষ করে গম চাষের জন্য। গম চাষের জন্য সমস্ত কাজই যন্ত্রের মাধ্যমে করা হয়। তার ফলে উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গম চাষ ব্যাপকভাবে উন্নতি ঘটেছে। তারপর অনুকূল ভৌগোলিক পরিবেশ। 2 নম্বরটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ। এবার দেখো গম চাষ করার জন্য যে প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়, সেই প্রাকৃতিক পরিবেশ উত্তর আমেরিকা মহাদেশে বিদ্যমান রয়েছে। যেমন কানাডা সীমান্ত, যেমন কি ভৌগোলিক পরিবেশগুলো, যেমন অনুকূল ভূপ্রকৃতি, উর্বর মৃত্তিকা এবং জলবায়ু অনুসারে চাষের সময় নির্বাচন করা হয়ে থাকে। আমি একটা বলে দিচ্ছি যে এই অনুকূল ভৌগোলিক পরিবেশটা কি। অর্থাৎ কোনো কিছু উৎপাদন করার জন্য যেরকম প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়, যত পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়, যত পরিমাণ উষ্ণতার প্রয়োজন হয়, যত আর্দ্রতার প্রয়োজন হয়, সেই সমস্ত জিনিসগুলো সেই অঞ্চলে বিদ্যমান থাকে। তার ফলে সেই কি হয়, সেই অঞ্চলে সেই কৃষি পদ্ধতি অর্থাৎ সেই উৎপাদিত শস্য, সেই শস্যের উৎপাদন বেশি হয়।
তো উত্তর আমেরিকা মহাদেশে গম উৎপাদনের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে ভূপ্রকৃতি, তারপরে মৃত্তিকা এবং জলবায়ু অনুকূল অবস্থা বিদ্যমান থাকার কারণে সেই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদন করা হয়ে থাকে। যেমন কানাডা সীমান্ত সংলগ্ন এবং সুপিরিয়র হ্রদের পশ্চিমে উত্তর ডাকোটা এবং দক্ষিণ ডাকোটা, তারপর মন্টানা প্রভৃতি রাজ্যগুলোতে কি করা হয়, রাজ্যগুলোতে শীতের শেষে অর্থাৎ বসন্তের সময়, বসন্তকালে বাসন্তিক গম চাষ করা হয়ে থাকে। এছাড়া এই যে বৃহৎ হ্রদ অঞ্চল রয়েছে, বৃহৎ হ্রদ অঞ্চলে পশ্চিম থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পর্যন্ত সেখানে মৃত্তিকা অনুর্বর প্রকৃতির, অনুর্বর হওয়ার কারণে সেখানে খাদ্যশস্যের পরিবর্তে পশু খাদ্য চাষ করা হয়ে থাকে। তারপরে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। 3 নম্বরটা কি? উন্নত পরিবহন ব্যবস্থা। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সড়কপথ এবং রেলপথ খুবই উন্নত হওয়ার কারণে এই সড়কপথ এবং রেলপথের মাধ্যমে এই দ্রব্য সামগ্রী কোথায় দেশের মধ্যে সড়কপথ এবং রেলপথের মাধ্যমে এবং সড়ক এবং জলপথের মাধ্যমে বিদেশের বাজারে, বৈদেশিক বাজারে এই গমগুলোকে রপ্তানি করা হয়। তাহলে কি বলা হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র সড়ক পরিবহন, রেল পরিবহন খুবই উন্নত। রেল ও সড়কপথের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে বন্দরগুলি যুক্ত হয়েছে। তাহলে কি উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সড়কপথ এবং রেলপথ খুবই উন্নত, এবং উন্নত হওয়ায় এই রেলপথ এবং সড়কপথের মাধ্যমে বন্দরগুলো সংযুক্ত থাকায় অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে প্রসার লাভ করেছে। তারপর গুদামজাতকরণের সুবিধা, যেটা 4 নম্বর রয়েছে, গুদামজাতকরণের সুবিধা। এটা দেখো, এই পয়েন্টটা কিরকম, যে উত্তর আমেরিকা মহাদেশে উন্নত পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষি দ্রব্যকে গুদামজাত করার সুবিধা রয়েছে। সুতরাং উপরিউক্ত সুবিধাজনিত কারণে, যেমন কি উপরিউক্ত সুবিধা বলতে অনুকূল ভৌগোলিক পরিবেশ, তারপরে তোমার উন্নত কৃষি পদ্ধতি এবং উন্নত কৃষি পদ্ধতি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উত্তর আমেরিকার বাণিজ্যে কৃষি উন্নতি লাভ করেছে। তাহলে কি বললাম, যে উন্নত ভৌগোলিক পরিবেশ, উন্নত কৃষি পদ্ধতি এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উত্তর আমেরিকা মহাদেশে ধান উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তারপর আরেকটা উদাহরণ দেব, সেটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক কৃষি পদ্ধতি অনুসরণ করে রাবার চাষ। তাহলে বাণিজ্যিক কৃষির আরেকটা উদাহরণ নম্বর 2, সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে রাবার চাষ। এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে রাবার চাষ করা হয়। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় রাবার চাষের উন্নতির কারণগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, মায়ানমার এবং ভারতে রাবার চাষ করা হয়। পৃথিবীর মোট যে প্রাকৃতিক রাবার উৎপাদন হয়, সেই রাবার উৎপাদনের 90% কিন্তু আসে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। তাহলে পৃথিবীতে মোট যত রাবার উৎপাদন হয়, সেই প্রাকৃতিক রাবার উৎপাদনের 90% কিন্তু উৎপাদিত হয় এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। এবার দেখো যে কিছু প্রাকৃতিক এবং অর্থনৈতিক সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলি জনিত কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর পরিমাণে রাবার চাষ করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে জলবায়ু। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায়
রাবার উৎপাদনের জন্য রাবার উৎপাদনের উন্নতি লাভ ঘটেছে কেন? তার প্রথম কারণটা বলছি আমি জলবায়ু। জলবায়ু কি, যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে অধিকাংশ বেশিরভাগই ক্রান্তীয় উষ্ণমণ্ডলে অবস্থান করছে। আমি এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাবার চাষের জন্য উন্নতি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রাবার চাষের উন্নতি ঘটেছে কেন? প্রথম কারণ জলবায়ু। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশগুলো ক্রান্তীয় উষ্ণমণ্ডলে অবস্থান করছে। ক্রান্তীয় উষ্ণমণ্ডলে অবস্থানজনিত কারণে সারা বছর অধিক উষ্ণতা অর্থাৎ গড় 21 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। এবং এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে 175 থেকে 300 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এবং প্রতি মাসে মিনিমাম 8 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই সমস্ত অনুকূল অবস্থাজনিত কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচুর পরিমাণে রাবার চাষ হয়। এই অনুকূল পরিবেশ, এই অনুকূল জলবায়ু রাবার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। তারপরে রয়েছে কি মৃত্তিকা। 2 নম্বর মৃত্তিকা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির উপকূলীয় সমভূমির মাটি উর্বর এবং পলিগঠিত দোআঁশ মাটি এবং এখানে কি জল নিকাশের সুবিধা রয়েছে। জল নিকাশের সুবিধাজনিত কারণে এখানে রাবার চাষের পক্ষে উপযোগী। তাহলে কি বললাম, মৃত্তিকাটা কি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পলিসমৃদ্ধ মৃত্তিকা, উর্বর এবং দোআঁশ প্রকৃতির হয়ে থাকে এবং এখানে জল নিকাশি ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে, তার জন্য রাবার চাষের পক্ষে উপযোগী। তারপর রয়েছে কি ভূপ্রকৃতি। 3 নম্বর ভূপ্রকৃতি। রাবার গাছের গোড়ায় যদি জল জমা হয় তাহলে চাষের ক্ষতি করে। তার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলির পর্বতের ঢালে এবং সমুদ্র উপকূলের ঢালু জমিতে রাবার বাগিচাগুলি গড়ে উঠেছে। তার ফলে রাবার উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তারপরে কি উন্নত পরিবহন ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন ব্যবস্থা। উন্নত পরিবহন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা এরা হচ্ছে দ্বীপ রাষ্ট্র হওয়ার ফলে এখানকার বেশিরভাগ চা বাগিচাগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থান করে এবং এই কম দূরত্বে হওয়ার জন্য মানে বাগিচাগুলো থেকে খুব কম ব্যয়ে, খুব কম খরচে এই রাবারগুলোকে বন্দর পর্যন্ত নিয়ে আসা যায়। তাহলে কি বললাম যে যেটা রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। তাহলে কি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা হচ্ছে দ্বীপ রাষ্ট্র এবং এই দেশগুলোর বাগিচা ক্ষেত্রগুলি অর্থাৎ রাবার বাগিচাগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। এই কম দূরত্বের জন্য খুব কম ব্যয়ে, খুব কম সহজে রাবারগুলোকে সমুদ্র উপকূলবর্তী বন্দরে নিয়ে যাওয়া যায়। তারপর হচ্ছে উপকূলীয় অবস্থান। 5 নম্বর হলো উপকূলীয় অবস্থান। উপকূলীয় অবস্থানটা কি, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গে সংযোগকারী সমুদ্র পথের উপর অবস্থান করছে। তাহলে কি বললাম, উপকূলীয় অবস্থান কি হচ্ছে যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো প্রাচ্য এবং পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে সংযোগকারী সমুদ্র পথের উপর অবস্থান করছে। এই অবস্থানজনিত কারণে আমেরিকা এবং ইউরোপ অনেক দূরে অবস্থান করা সত্ত্বেও খুব সহজে অন্যান্য দেশে এই সমস্ত দেশগুলোতে রাবার রপ্তানি করা যায়। তাহলে এই উপকূলীয় অবস্থান হচ্ছে এই রাবার উৎপাদন, রাবার চাষ বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ কারণ। তাহলে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গে
সংযোগকারী সমুদ্র পথে অবস্থান করছে। এই সংযোগকারী সমুদ্র পথে অবস্থানজনিত কারণে উত্তর আমেরিকা কারণে আমেরিকা এবং ইউরোপের সঙ্গে অনেকটা দূরে অবস্থান করা সত্ত্বেও তাদের সঙ্গে খুব খুব সহজে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। তারপরে রয়েছে শ্রমিক। 6 নম্বর যেটা সেটা হচ্ছে শ্রমিক। শ্রমিকটা কি, যে দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে খুব জনঘনত্বপূর্ণ দেশগুলো, যে সমস্ত দেশ সমূহগুলো রয়েছে সেগুলো হচ্ছে জনঘনত্বপূর্ণ। এবার অধিক জনঘনত্বপূর্ণ হওয়ার কারণে রাবার চাষের জন্য যে সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, সেই সুলভ এবং দক্ষ শ্রমিকের যোগান প্রদান করে থাকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ। তার জন্য এখানে রাবার চাষ অনেক উন্নতি লাভ করেছে। তাহলে এগুলোই হচ্ছে উন্নতির কারণ। তাহলে প্রথমত কি বলবো, যে আমরা উদাহরণ পড়লাম যে বাণিজ্যিক কৃষি, একটা পড়লাম কি, একটা বললাম যে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিকভাবে ধান চাষের উন্নতির কারণ কি, আর একটা পড়লাম দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যিকভাবে যে রাবার চাষ করা হয় সেই রাবার চাষের উন্নতির কারণগুলো কি। তাহলে প্রথম কারণ হচ্ছে জলবায়ু, তারপর দ্বিতীয় কারণ হচ্ছে মৃত্তিকা, তৃতীয় হচ্ছে ভূপ্রকৃতি, চতুর্থ হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 নম্বর উপকূলীয় অবস্থান, 6 নম্বর শ্রমিক। এই সমস্ত সুবিধাগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহতে রয়েছে। এই সুবিধাজনিত কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় রাবার চাষে উন্নতি লাভ করেছে। তাহলে হয়ে গেল। তাহলে আমরা আজকে জীবন ধারণ ভিত্তিক কৃষি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি সম্পর্কে আলোচনা করলাম। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি, জীবন ধারণ ভিত্তিক কৃষি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য। তাহলে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ভিত্তিক এবং আরটা কি বাণিজ্যিক, এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করব। প্রথমত জীবিকা সত্তা ভিত্তিক, এটা হচ্ছে প্রাচীন কৃষি পদ্ধতি, বলে দিলাম এটা প্রাচীন কৃষি পদ্ধতি। এটা হচ্ছে কি আধুনিক কৃষি পদ্ধতি, আধুনিক কৃষি পদ্ধতি হয়ে গেল। তারপর কি রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার পৃথিবী কোথায় কোথায় হয় জীবিকা সত্তা ভিত্তিক, পৃথিবীর ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে হয়। এটা কোথায়, এটা হচ্ছে তোমার মধ্য অক্ষাংশে নাতিশীতোষ্ণ মণ্ডল, নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চল হয়ে থাকে। পৃথিবীর উপক্রান্তীয় এবং মধ্য অক্ষাংশ, তাহলে কি এটা হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলে, এটা হচ্ছে তোমার উপক্রান্তীয় এবং মধ্য অক্ষাংশে, উপক্রান্তীয় এবং মধ্য অক্ষাংশে হয়ে গেল। এবার দেখো, হ্যাঁ এবার জোতের আকার, জোতের আয়তন, এটা হচ্ছে 1.5 একর, 1.5 থেকে 2.5 একর। এটা হচ্ছে 350 থেকে 800 হেক্টর। তারপর আর কি রয়েছে, আর হচ্ছে কৃষি পদ্ধতি। হ্যাঁ কৃষি পদ্ধতি হচ্ছে তোমার এটা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কৃষি পদ্ধতি প্রাচীন, যন্ত্রের ব্যবহার কম, কৃষি পদ্ধতি আধুনিক, তার মানে যন্ত্রের ব্যবহার বেশি, হয়ে গেল। আর কি রয়েছে, হ্যাঁ প্রধান ফসল, এই জীবন ধারণ ভিত্তিক প্রধান ফসল হচ্ছে তোমার কি ধান, আর বাণিজ্যিক কৃষির প্রধান ফসল হচ্ছে তোমার গম। তারপরে কি বাণিজ্যিক পার্থক্য হচ্ছে কি, যে বাণিজ্যের দিক থেকে পার্থক্য, জীবন ধারণ ভিত্তিক কৃষিতে উদ্বৃত্ত কম, তার জন্য কি হয় উদ্বৃত্ত কম থাকার কারণে বাণিজ্যের গুরুত্ব ততটা নেই, গুরুত্ব নেই। আর বাণিজ্যিক কৃষি সাধারণত বিক্রির উদ্দেশ্যে করা হয়, বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়, তার জন্য বাণিজ্যিক কৃষির গুরুত্ব অনেক বেশি। কারণ কি, যে এটা হচ্ছে উদ্বৃত্ত বেশি, মানে খুব যেটা আমরা উৎপাদন করি তার খুব কম অংশ আমরা ব্যবহার করি, সাধারণত বিক্রির উদ্দেশ্যে করা হয়, তার জন্য বাণিজ্যিক গুরুত্বটা, এই বাণিজ্যিক কৃষির উদ্বৃত্ত বেশি বলে বাণিজ্যিক গুরুত্ব বেশি, আর জীবন ধারণ ভিত্তিক কৃষির উদ্বৃত্ত কম বলে কি হয় বাণিজ্যিক গুরুত্ব কম। তাহলে এগুলো হচ্ছে পার্থক্য।
তাহলে আজকে আমাদের উৎপাদনের পরিমাণ ও বাজারের উপর নির্ভরশীলতা তারতম্য অনুসারে যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার যদি তোমাদের আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তোমরা, তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলোকে সমাধান করে দেবো। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু হবে না, তার জন্য পড়াশোনা তোমরা অবশ্যই করো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বলবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।